অপেক্ষা পর্ব ৬। লেখক হুমায়ুন আহমেদ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। জামিলুর রহমান সাহেবের বাড়িতে আজ ভয়াবহ উত্তেজনা। তিনি অফিসে যাননি। বারান্দায় বেতের চেয়ারে বসে আছেন, হাতে মোটা একটা দড়ি। তার সামনের টেবিলে চা দেওয়া হয়েছে। তিনি চা খাচ্ছেন না, চা ঠান্ডা হচ্ছে। আজ টোকন শোভন দুই ভাইকে শাস্তি দেওয়া হবে। এই শাস্তির মাঝে মধ্যেই দেওয়া হয়। শাস্তির প্রক্রিয়া ভয়াবহ। ফাতেমা চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছেন। শোভন টোকনকে ঘরে ঢুকিয়ে তালা মেরে দেওয়া হয়েছে। যথাসময়ে তালা খুলে জামিলুর রহমান সেই ঘরে দড়ি হাতে ঢুকবেন। ভেতর থেকে দরজা বন্ধ করে দেবেন। পরে 1 ঘন্টা ভেতর থেকে পশুর গোংরানির মতো শব্দ আসবে। ফাতেমা স্বামীর সামনে দাঁড়ালেন, নিচু গলায় বললেন, চা ঠান্ডা হয়ে গেছে, আরেক কাপ বানিয়ে দেব? জামিলুর রহমান বললেন, না। ওরা কি করছে? কি করছে তোমার জানার দরকার নেই। ফাতেমা প্রায় ফিসফিস করে বললেন, ছেলে মানুষ। জামিলুর রহমান বললেন, 2 দিন পর এসএসসি পরীক্ষা দেবে। ছেলে মানুষ মোটেই না, দাড়িগো ফুটে গেছে, ছেলে মানুষ কি? তুমি তো সকালে চা খাওনি, চা বানিয়ে দিচ্ছি, চা খাও, তারপর যা ইচ্ছা করো। তুমি বাবা, তুমি তো শাসন করতে পারো। আমার এই অনুরোধটা রাখো। জামিলুর রহমান বললেন, যাও চা আনো। ফাতেমাকে যত বোকা মনে হয় তত বোকা তিনি বোধহয় না। চা বানানোর কথা বলে তিনি সময় নিচ্ছেন। যত সময় যাবে রাগ তত পড়বে। চা বানিয়ে সুপ্রভার হাতে দিয়ে পাঠাতে হবে। মানুষটা একমাত্র সুপ্রভার সঙ্গে সহজভাবে কথা বলে। সুপ্রভা হাত নেড়ে নেড়ে কী সব গল্প করে, মানুষটা আগ্রহ নিয়ে শুনে। সুপ্রভাকে বলতে হবে মজার কোনো দীর্ঘ গল্প যেন সে শুরু করে। ফাতেমা নিজেই চা বানাতে গেলেন। অনেকদিন চুলার পাশে যান না। শরীর কমেই ভারী হয়ে যাচ্ছে। আগুনের আজকাল সহ্য হয় না, মাথা দপদপ করে। তালাবদ্ধ ঘরের খাটে শোভন টোকন বসে আছে। শোভনকে মোটেই চিন্তিত মনে হচ্ছে না, তবে টোকন ভয় পেয়েছে। তার মধ্যে ছটফটানির ভাব স্পষ্ট। সে বারবারই বন্ধ দরজার দিকে তাকাচ্ছে। তাদের অপরাধ মোটামুটি গুরুতর। এই অপরাধ আগেও কয়েকবার করেছে, ধরা পড়েনি। আজ সকালে ধরা পড়ে গেছে। ধরা পড়ার কোনো কারণই ছিল না। 2 ভাইয়ের হিসাবে সামান্য গন্ডগোল হয়ে গেছে। জামিলুর রহমান সকালবেলা বাথরুমে অনেকক্ষণ সময় কাটান। তিনি খবরের কাগজ নিয়ে বাথরুমে ঢুকেন এবং কাগজ শেষ করে বের হন। খুব কম সময় হলেও 15 মিনিট সময় লাগে। বাবার কোটের পকেট থেকে মানিব্যাগ বের করে কিছু টাকা সরানোর জন্য এই সময়টা যথেষ্ট। তারা তাই করল, কিন্তু সামান্য গন্ডগোল হয়ে গেল। মানিব্যাগ থেকে টাকা বের করার সময় জামিলুর রহমান শোবার ঘরে ঢুকলেন। জামিলুর রহমান বললেন, তোরা আয় আমার সঙ্গে। তারা বাবার সঙ্গে গেল। এইখানে আরও একটা ভুল করা হলো। তারা দৌড়ে পালিয়ে যেতে পারত, পালিয়ে যাওয়া হলো না। জামিলুর রহমান 2 ছেলেকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দিলেন। শোভন পানির পিপাসা পেয়েছে। শাস্তি কখন শুরু হবে বলা যাচ্ছে না। পানি খেয়ে নিতে পারলে ভালো হতো। পেছন দিকের জানালাটা খোলা। সে জানালা দিয়ে 1 জগ পানির কেউ যদি দিয়ে যেত। শোভন খাট ছেড়ে জানালার পাশে এসে দাঁড়ালো। জানালা লম্বা করে শিকে বসানো। একটা শিক বাঁকানো কোনো কঠিন কাজ না। শাবল দিয়ে 4 দিলে শিক বাঁকবে। দারোয়ান ভাইয়ের ঘরে শাবল আছে। জানালার পাশে ইমনের মুখ দেখা গেল। ভয়ে তার মুখ সাদা হয়ে গেছে। টোকন শোভন 2 ভাই কি তার খুবই প্রিয়। রাতে সে একই ঘরে তাদের সঙ্গে ঘুমায়। এদের ভয়াবহ শাস্তি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ভাবতে তার বুক শুকিয়ে আসছে। এর আগের বার শোভন ভাই তো অজ্ঞান হয়ে পড়েছিল। ডাক্তার আনতে হয়েছে, স্যালাইন দিতে হয়েছে। আজও নিশ্চয়ই এমন কিছুই হবে। ইমন, যা চট করে 1 জগ পানি নিয়ে আয়। ইমন ছুটে গেল পানি আনতে। পানির জগ শিকের ফাঁক দিয়ে ঢুকছে না। সে জগের বদলে 2টা পানির বোতল নিয়ে এলো। শোভন বলল, বাবা কি করছে রে? চা খাচ্ছেন। হাতে দড়ি আছে? তুই একটা কাজ কর, দারোয়ান ভাইয়ের ঘর থেকে একটা শাবল নিয়ে আয়। শাবল দিয়ে শিকে 4 দে, শিকটা বাঁকিয়ে ফেল। আমরা পগার পার হয়ে যাব। পারবি না? পারবো। তাহলে দেরি করিস না। ইমন শাবল আনতে ছুটে গেল। জানালার শিক বাঁকানোর কাজটা খুব সহজেই হয়ে গেল। 2 ভাই মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। জামিলুর রহমান তালা খুলে কিছুক্ষণ চুপ করে থেকে শীতল গলায় ডাকলেন, ইমন। ইমন ফ্যাকাশে মুখে ঘরে ঢুকলো। জামিলুর রহমান বললেন, তুই কাঁপছিস কেন? তুই কি কিছু করেছিস? ওদের সাহায্য করেছিস? ইমন হ্যাঁ সূচক মাথা নড়ালো। কিভাবে সাহায্য করেছিস? শাবল এনে দিয়েছি।
শার্ট খোল। ইমন শার্ট খুলল। বিছানায় উপর হয়ে থাক। আজ তোকে এমন একটা শিক্ষা দেব যে জীবনে কখনো অপরাধীকে সাহায্য করবি না। জামিলুর রহমান ভেতর থেকে দরজা বন্ধ করে দড়ি হাতে নিলেন। ইমন দাঁত কামড়ে পড়ে আছে। তার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে। দরজা বন্ধ। ইচ্ছে থাকলেও কেউ তাকে বাঁচানোর জন্য আসবে না। প্রচণ্ড শারীরিক যন্ত্রণার সময় কোনো প্রিয়জনকে ডাকতে ইচ্ছে করে। ইমন ফিসফিস করে ডাকছে, ছোট চাচা, ও ছোট চাচা। বাতাস কেটে দড়ি শাঁসা শব্দ নিচে নেমে আসছে। এই শব্দে ইমনের ডাকাডাকি চাপা পড়ে যাচ্ছে। ইমন অজ্ঞান হওয়ার আগ মুহূর্তে দেখল জানালার শিক ধরে মিতু দাঁড়িয়েছে। মিতুর গোলাকার মুখ লালচে হয়ে গেছে। মিতু তীব্র স্বরে সারা বাড়ি কাঁপিয়ে চিৎকার করে বলল, বাবা, বাবা। এরপরে কি ঘটেছে ইমনের মনে নেই। সন্ধ্যাবেলা ফিরোজ এসে হতবম্ব। ইমন অর্ধচেতনের মধ্যে পড়ে আছে। তার সারা গায়ে ব্যান্ডেজ, শরীরে জ্বর, ঠোঁট কেটে ফুলে উঠেছে। ফিরোজ বলল, তোর কি হয়েছে? ইমন বলল, কিছু হয়নি। কিছু হয়নি মানে? কে তোকে মেরেছে? বড় মামা। তোর বড় মামা কি পাগল? এভাবে কেউ কাউকে মারে? সে পেয়েছে কি? বাড়িতে জায়গা দিয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে? তোর এখানে থাকতে হবে না, তুই চল। তুই চল তো। কোথায় যাব? আমার সঙ্গে যাবি, আমার মেসে থাকবি, মেসে থেকে পড়াশোনা করবি। তোকে আমি এই বাড়িতে রাখবো না। মা যেতে দেবে না ছোট চাচা। যেতে দেবে না মানে? অবশ্যই যেতে দিতে হবে। আমি ভাবির সঙ্গে কথা বলছি। ফিরোজ দোতলায় উঠে গেল। সুরিয়া দোতলার বারান্দায় টুলের ওপর বসেছিলেন। তার হাতে একটা বই। বইটার নাম স্বপ্ন তথ্য। স্বপ্নের ব্যাখ্যা দেওয়া। স্বপ্নের ব্যাখ্যা পড়তে তার ভালো লাগে। ফিরোজকে দেখে তিনি বই বন্ধ করলেন। তার চোখে ঈষৎ বিরক্ত দেখা গেল। ভাবি কেমন আছেন? ভালো। ইমনের কি অবস্থা আপনি দেখেছেন? দেখিনি, শুনেছি অপরাধ করেছে, শাস্তি পেয়েছে। এভাবে কেউ কাউকে মারে? ভাইজানের রাগ বেশি। তিনি যা করেছেন ঠিকই করেছেন। শাসনের দরকার আছে, শুধু আদরে কিছু হয় না। ভাবি, আমি তো ইমনকে এখানে রাখবো না। তুমি তাকে রাখা না রাখার কে? তুমি তাকে কোথায় নিয়ে রাখতে চাও? তোমার মেসে? খামাখা রাগ দেখিও না, খামাখা আদরও দেখিও না। ভাবি, আমি কোনো রাগ দেখাচ্ছি না। আমার মনটা খুব খারাপ হয়েছে। এসব মন খারাপের কোনো দাম নেই। মাসে 2 মাসে একবার আসবে, সাথে থাকবে কিছু সস্তার খেলনা, খানিকক্ষণ কস্তাকস্তি করে চলে যাবে। এসব আদরের কোনো মানেই নেই। ভাবি, আপনি আমার ওপর কেন রাগ করছেন বুঝতে পারছি না। আমি রাগ করছি না তো, তোমার ওপর রাগ করব কেন? ফিরোজ হতাশ গলায় বলল, ভাবি, আজ রাতটা আমি এই বাড়িতে থেকে যাব। ওর খুব জ্বর। ইমনের সঙ্গে ঘুমিয়ে থাকি। ওর পাশে কারো থাকা দরকার। সুরেয়া স্বপ্ন তথ্য বই খুলতে খুলতে শুকনো গলায় বললেন, বাড়তি আদর দেখানোর কোনো দরকার নেই। ওদের কপালে অনাদর লেখা। আমি চাই ওরা অনাদরেই মানুষ হোক। আপনি কি ইমনকে দেখেছেন? না। আপনার কি উচিত না ওর পাশে কিছুক্ষণের জন্য হলেও বসা? শোনো ফিরোজ, আমার কি উচিত বা কি অনুচিত এই উপদেশ তুমি আমাকে দিতে এসো না। আমি কাউকে উপদেশ দেই না। আমিও চাই না আমাকে কেউ উপদেশ দিক। এক কাজ করো, আজ তুমি চলে যাও, অন্য একদিন আসো। আজ তুমি উত্তেজিত। আমি নিজেও সারাক্ষণ উত্তেজনার মধ্যে থাকি। অন্যের উত্তেজনা আমার ভালো লাগে না। চলে যেতে বলছেন? হ্যাঁ, চলে যেতে বলছি। জামিল ভাইয়ের সঙ্গে একটু কথা বলে যাই। অবশ্যই তুমি তার সঙ্গে কথা বলবে না। সুরায়া স্বপ্নের বই খুলে বসলেন। সাপ দেখলে শত্রু বৃদ্ধি পায়। সাপ কামড়াতে দেখলে অসুখ হয়। সাপ মারতে দেখলে শুভ শত্রু বিনাশ হয়। সাপ বা সাপেনি শঙ্খ লাগা অবস্থায় দেখলে ধন প্রাপ্তি কিংবা সুপুত্র সন্তান লাভ করে। ইমনের জ্বর কমেছে। দুপুরে 102 ছিল, এখন 100। ঘুমের ওষুধ দেওয়ার কারণে সে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছে। সারাদিনে কিছু খায়নি। কিছুক্ষণ আগে 1 বাটি স্যুপ খেয়েছেন। তার মাথার কাছে সুপ্রভা বসে আছে। সুপ্রভা তাকে গল্পের বই পড়ে শোনাচ্ছে। ইমনের গল্প শুনতে মোটেও ভালো লাগছে না। বেচারি এত আগ্রহ নিয়ে পড়ছে বলে ইমন কিছু বলতেও পারছে না। সুপ্রভা মাথা দুলিয়ে দুলিয়ে পড়ছে। ইমনের মনে হলো তার বোনটা ওই তো কিছুদিন আগে হামাগুড়ি দিত, আজ এত বড় হয়ে গেছে, ভাইকে বই পড়ে শোনাচ্ছে। কি আশ্চর্য! সুপ্রভা ঋণঋণে গলায় পড়ছে, লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু চোখের সামনে থেকে বইটা সরিয়ে ফেলুদার দিকে ফিরে বললেন, রামমোহন রায়ের নাতি ছিলেন, সেটা জানতেন। ফেলুদার মুখের ওপর রুমাল চাপা, তাই সে মাথা নাড়িয়ে না জানিয়ে দিল।